19 মে 2024 ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরান আজারবাইজান লাগোয়া আরাস নদীর কাছে পৌঁছান। এই আরাস নদীর উপরেই ইরান এবং আজারবাইজান যৌথ উদ্যোগে একটা বাঁধ নির্মাণ করা হয়েছিল, কুইচ কোয়ালসি ড্যাম। সেই ড্যামটা উদ্বোধনের জন্য সেদিন শুধুমাত্র ইব্রাহিম রাইসি নন, এবং সেখানে এসেছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলাভ। কিন্তু উদ্বোধনের পর যখন ইরানের প্রেসিডেন্ট ত্রাব্রিজের দিকে ফিরছিলেন, তখন তার হেলিকপ্টারে ইরানের ফরেন মিনিস্টার হোসেন আমির আবদুল্লাহ ছিলেন। এই সময় প্রেসিডেন্টের হেলিকপ্টারটা মিডিলে ছিল, আর দুই দিক থেকে আরও দুটো হেলিকপ্টার সেটাকে প্রোটেক্ট করছিল। কিন্তু যখনই ওই তিনটি হেলিকপ্টার তিজমার জঙ্গলের উপরে চলে আসে, হঠাৎই চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে যায়, আর কয়েক মুহূর্তের মধ্যেই মাঝের হেলিকপ্টারটা সজোরে আছড়ে পড়ে নিচের ঘন জঙ্গলে। এরই কয়েক ঘন্টার মধ্যে নিউজ আসে ইরানের প্রেসিডেন্ট এবং ওই হেলিকপ্টারে থাকা প্রত্যেকে মারা গেছে। এবার প্রশ্ন হলো, দুপাশে দুটো হেলিকপ্টার থাকতে কেন মাঝের হেলিকপ্টারটাই ক্র্যাশ করলো? কেন হেলিকপ্টারের ভিতর ইরানের প্রেসিডেন্ট এবং ফরেন মিনিস্টার দুজনই মাত্র ছিলেন? আর সবথেকে আশ্চর্যের বিষয় কি জানেন? এই হেলিকপ্টারকে ৪৫ বছর আগে আমেরিকা থেকে কেনা হয়েছিল, যে আমেরিকা বর্তমানে ইরানের চরম শত্রু। উল্টে হেলিকপ্টারগুলো মেরামতির জন্য রেগুলার পার্টস দেওয়া বন্ধ করে দিয়েছিল আমেরিকা। তাহলে কেন সেই হেলিকপ্টারে প্রেসিডেন্ট জার্নি করছিলেন? এছাড়াও ইসরায়েলের ডিফেন্স ফোর্স কিভাবে ইরানের আগে জেনে গিয়েছিল ইব্রাহিম রাইসি মারা গেছেন? এমনকি যেদিন ওটা ক্র্যাশ হয়েছে সেদিন সকালে ইসরায়েলের ওয়্যার রুম টুইট হ্যান্ডেল থেকে হেলিকপ্টার ইমোজিটা পোস্ট করা হয়েছিল। তাহলে কি হেলিকপ্টার দুর্ঘটনার সাথে আমেরিকার সিআইএ ইসরায়েলে কোনো যোগ রয়েছে? আর কেনই বা প্রেসিডেন্ট মারা যাওয়ার পর সেখানে গোটা ইরান কাঁপছিল? এমনকি সেখানে কিছু বাড়িতে আতশবাজিও ফাটানো হয়েছিল। কিন্তু কেন? সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব আজ এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমরা জানব ইরান কেন ৪৫ বছর পুরানো এই হেলিকপ্টারটা ব্যবহার করেছিল। ১৯৭৯ সালে ইরানের রিভলিউশনের পর আমেরিকার সাথে ইরানের সম্পর্ক একবারে তলানিতে এসে ঠেকেছে। কিন্তু ইরানে যখন মোহাম্মদ রেজা শাহের শাসন ছিল, তখন ইরান আমেরিকা থেকে নিয়মিত যুদ্ধবিমান, হেলিকপ্টার, এয়ারপ্লেন এই সমস্ত কিছু কিনত। ১৯৭৯ সালের পর যখন এই দেশের সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন আমেরিকা লাগাতার ইরানের উপর বিভিন্ন ধরনের স্যাংশন চালাতো, যার ফলে একটা সমস্যা তৈরি হয়। এবার তাতে হয় কি, ইরান নতুন করে আমেরিকা পশ্চিমী দেশগুলো থেকে হেলিকপ্টার, ফাইটার জেট এই সমস্ত কিছুই কিনতে পারছিল না। উল্টে ইরান রেজা শাহের আমলে যে সমস্ত এয়ারক্রাফট কিনেছিল, সেইগুলোই মেরামত করার জন্য যে সমস্ত স্পেয়ার পার্টসের দরকার হয়, সেটাও আমেরিকা বা পশ্চিমী দেশগুলো দিচ্ছিল না। যার ফলে ইরানকে তাদের সমস্ত এয়ারক্রাফটগুলোকে কোনো ডুপ্লিকেট স্পেয়ার পার্টস দিয়ে মেরামতি করতে হতো, নয়তো সেগুলো বাতিল করতে হতো। আর এই কারণেই ইরানে গত ৪৫ বছরে 176 এয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে প্রায় ২৫০০-এরও বেশি মানুষ মারা গেছে। এমনকি ২০২৪-এ ইরানের যে কটা ফ্লাইট আছে, তার মধ্যে মাত্র ১৫৬টা অপারেট করা যায়। বাকি প্রায় ১৫০টার মতো ফ্লাইট স্পেয়ার পার্টসের অভাবে টার্মিনালে পড়ে আছে। এই মুহূর্তে ইরানের প্রায় ৩০০টা হেলিকপ্টার আছে, যেগুলো উদ্ধার কার্যে এবং অনেক সময় যুদ্ধের জন্য ব্যবহার করা হয়। এবার ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে ছিলেন, সেই হেলিকপ্টারের মডেল নাম্বার ছিল বেল ২১২, আর এটাও কিন্তু ১৯৭৯ সালের আগে কেনা হেলিকপ্টার, মানে এটার বয়স প্রায় ৪৫ বছরের কাছাকাছি। ২ প্লেটের এই কপ্টারে একবারে প্রায় ১৫ জন ট্রাভেল করতে পারে। এর স্পিড প্রায় ২৬০ কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এই হেলিকপ্টারের ওজন প্রায় ৫.৫ টন। অনেকে ধারণা করেছেন যে এই হেলিকপ্টারটা বহুদিন যাবৎ মেরামতি করা হয়নি। আমেরিকান স্যাংশনের কারণে এর সঠিক এয়ার পার্টস ব্যবহার করা হয়নি। এটা কিন্তু আমি মন গড়া কথা বলছি না। তুর্কিশ ট্রান্সপোর্ট মিনিস্টার আব্দুল কাদির জানিয়েছেন, হয়তো এই হেলিকপ্টারে ট্রান্সমিটার ছিল না, অথবা এটা কাজ করা বন্ধ করে দিয়েছিল, যেটা কিনা বায়ু চাপ, উচ্চতা এইসব নির্ধারণ করতে সাহায্য করে। এবার হয়তো আপনি ভাবছেন যে এখানে মারা গিয়েছে ইরানের প্রেসিডেন্ট, তাহলে এখানে তুরস্ক এলো কোথা থেকে? তাদেরকে বলে দিই যে ইরান নয়, বরং এই তুরস্কই ইরানের এই হেলিকপ্টারকে খুঁজে বের করেছিল। তবে এই বিষয়টা নিয়ে আমি আগে বলছি।
তাই হেলিকপ্টারটির যে প্রবলেম ছিল সেই তথ্য একবারে ফেলে দেওয়ার মতো নয়। এবং এখানে একটা কনস্পিরেন্সি থিওরি আছে, যেহেতু আমেরিকা হেলিকপ্টারটা তৈরি করেছিল, হতে পারে সিআইএর কোনো সিক্রেট এজেন্ট ওটাকে ড্যামেজ করে দিয়েছিল, যেটা বর্তমানে আজও চলছে ইসরায়েল এবং গাজার যুদ্ধ। এবং এই ইসরায়েলের সাথে গত মাসে যেভাবে ইরানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, সেটাকেও একবারে ফেলে দেওয়া যায় না। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা এবং ইসরায়েল কেন ইব্রাহিম রাইসিকে টার্গেট করবে? তো চলুন এবার সেটা দেখে নিই। ইব্রাহিম রাইসি 2021 সালে ইরানের ভোটে জিতে ইরানের প্রেসিডেন্ট হয়েছিলেন। বলা হয় তিনি ছিলেন ইরানের বর্তমান সুপ্রিম লিডার আলী খেমানির ডান হাত। ইরানে যখন রেভলিউশন হয়েছিল সেই সময় থেকেই কিন্তু ইব্রাহিম রাইসি ইরানের রাজনীতির সাথে যুক্ত হয়ে আছেন। আর ধীরে ধীরে তিনি তৎকালীন আয়াতুল্লাহ খিমানির প্রিয় মানুষদের তালিকায় চলে আসেন। তিনি পেশায় ছিলেন একজন আইনজীবী। 2017তে তিনি প্রেসিডেন্টের ভোটে হেরে যান। আয়াতুল্লাহ খেমানি ইব্রাহিম রাইসিকে সুপ্রিম কোর্টের জজ হিসাবে নিযুক্ত করেন। ইব্রাহিম রাইসি ভীষণ কনজারভেটিভ ছিলেন। ইসলাম ধর্মের রীতিনীতি খুব শক্ত হাতে ইরানে প্রয়োগ করেন। বলা হয় 2017 থেকে 2021-এর ইব্রাহিম রাইসি যখন সুপ্রিম কোর্টের জজ ছিলেন, তিনি প্রায় 4000 মানুষকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন, যার কারণে আমেরিকা 2019 সালে ইব্রাহিম রাইসির উপরে স্যাংশন লাগিয়েছিল। তখন মিডিয়াতেও তার ডাকনাম দেওয়া হয়েছিল দ্য বার্চের অফ তেহরান, মানে তেহরানের কসাই। তবে এতে কিন্তু ইব্রাহিমের পপুলারিটি অনেকটা বেড়ে যায়, যার কারণে 2019 সালের ভোটে তিনি জিতে যান আর ইরানের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হন। রাইসি ক্ষমতায় আসার পর ইরানে যে হিজাব প্রোটেস্ট হচ্ছিল, সেখানে রাইসি শেষ প্রচেষ্টাকে খুব কঠিনভাবে দমন করে। এতে দেশের ইয়াং জেনারেশন এবং লিবারেল চিন্তাধারার মানুষদের মধ্যে রাইসির বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভ জমা হয়। আর এটাই কারণ যে রাইসি মারা যাওয়ার পর ইরানের কিছু বাড়িতে এমন আতশবাজি ফাটানো হচ্ছিল। তবে ইব্রাহিম রাইসি ফরেন কান্ট্রি রিলেশনের দিকে ইরানের অন্যান্য প্রেসিডেন্টের থেকে কিন্তু অনেক ভালো ছিলেন। আপনারা অনেকেই জানবেন যে কয়দিন আগের কথা, ভারত আমেরিকার সেকশন উপেক্ষা করে ইরানের সাথে চাবাহার ডিল সাইন করেছে। এতে ভারত আগামী 10 বছরের জন্য ইরানের চাবাহার প্রজেক্ট কন্ট্রোলে নিয়ে নিয়েছে। ইব্রাহিম রাইসির আন্ডারে কিন্তু ইরানে নিউক্লিয়ার প্রোগ্রামে আরও বুস্ট এসেছে। এই কারণে রাইসির ক্ষেত্রে বলা হয়, ইরানের বর্তমান সুপ্রিম লিডার আলীর মৃত্যুর পর ইব্রাহিম রাইসি সুপ্রিম লিডার হবার সম্ভাবনা সবথেকে বেশি ছিল। গত মাসে যখন ইসরায়েল সিরিয়ায় থাকা ইরানিয়ান কনসুলেটের উপর হামলা করেছিল, তার প্রেক্ষিতে ইব্রাহিম রাইসির নির্দেশেই ইরান ইসরায়েলের উপর পাল্টা হামলা করেছিল। আর তখন ইসরায়েল বলেছিল যে তারা এই হামলার বদলা নেবে, কিন্তু আমেরিকার প্রেসারে তখন ইসরায়েল সেটা করেনি। তাই অনেকের ধারণা যে হয়তো মোসাদ এই হেলিকপ্টার ক্র্যাশের জন্য দায়ী, কারণ ইরানের রেস্কিউ টিম যখন ইব্রাহিম রাইসির হেলিকপ্টার খুঁজছিল, তখন এটাও জানা যায়নি যে রাইসি আদৌ বেঁচে আছে কিনা। কিন্তু সেই সময় মোসাদ টুইট করে জানায় যে রাইসি মারা গেছে। তো প্রশ্ন উঠল, মোসাদ কিভাবে এতটা কনফার্ম হলো? এভাবেই রাইসির মারা যাবার পর থেকে বিভিন্ন দেশ ইরানকে শোকবার্তা পাঠিয়েছে এবং ভারতও একদিনের শোক পালন করা হবে। অথচ আমেরিকা, ইসরায়েল, কানাডা, ব্রিটেন এই দেশগুলো থেকে এখনও পর্যন্ত কোনো শোকবার্তা আসেনি। উল্টে আমেরিকার একজন সিনেট বলেছেন যে রাইসির মৃত্যুতে তিনি খুশি। আর ইসরায়েল গভর্নর টুইটার হ্যান্ডেলগুলো থেকে ক্রমাগত রাইসির মৃত্যুকে নিয়ে জোক তৈরি করা হচ্ছে। দেখুন, যেই জায়গায় হেলিকপ্টারটা ক্রাশ হয়েছে এটা একটা পাহাড়ি এলাকা। সেখানে এদিনের আবহাওয়া খুবই খারাপ ছিল, চারিদিকে ঘন কুয়াশা ছিল, এমনকি 5 মিটার সামনে কি আছে সেটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং পরিষ্কারভাবে দেখাও যাচ্ছিল না। ইরান মোট 40টা রেস্কিউ টিম এই এলাকায় পাঠায়, কিন্তু তারা সেই হেলিকপ্টারকে খুঁজে পায়নি। আর তখনই সামনে আসে তুর্কি ইব্রাহিমের উদ্ধার কার্যের জন্য নিজেদের বেস্ট ড্রোনকে ওখানে পাঠিয়েছিল। আর বলা হচ্ছে এই বেস্ট ড্রোন থার্মাল সেন্সরের মাধ্যমেই ওই হেলিকপ্টারকে খুঁজে বের করেছে। আর তারপর সেখানে উদ্ধার দল পৌঁছেছিল, কিন্তু হার্ড ল্যান্ডিংয়ের কারণে হেলিকপ্টারটা পুরোটা ধ্বংস হয়ে গিয়েছিল আর তাতে সবাই মারা যায়। অনেকে হয়তো ভাববেন যে ইরানে একটা বড়সড় সৈন্য অভ্যুত্থান হতে পারে, আর এর শুরুটা হয়তো ইব্রাহিম রাইসির মৃত্যু দিয়েই হয়েছে। ইরানের সর্বোচ্চ ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খেমানি ইরানের কনস্টিটিউশন অফ আর্টিকেল 131 লাগু করে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবরকে কার্যকরী প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন। তিনি বলেছেন 2025-এ ইরানের যে ভোট হওয়ার কথা সেটাই আগামী 50 দিনের মধ্যেই করানো হবে। এবং সাথে আলী খেমানি আগামী 5 দিনের ইরানের শোক পালনের কথা জানিয়েছেন।
এখান থেকে এটা বোঝা যায় ইরানের সংবিধান এমনভাবে তৈরি যেসব বড় বড় পোস্টগুলো কিন্তু সুপ্রিম লিডারের নিচেই আছে। তাই সুপ্রিম লিডার যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ এখানে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনাই নেই। আর সবশেষে যে প্রশ্নটা আসে, যদি কোনোভাবে ইরান এটা প্রমাণ করতে পারে যে আমেরিকা বা ইসরায়েল রাইসির মৃত্যুর সাথে জড়িত, তাহলে কি হবে? দেখুন, যদি এটা প্রমাণ হয় তাহলে ইরান সরাসরি এই দুটো দেশের উপর হামলা করবে, আর এখান থেকে ফেরত আসার রাস্তা কোনো থাকবে না, আর এখান থেকেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আপনার কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কি হতে পারে ভবিষ্যতে? আদেও কি ইরান এটার কোনো অস্তিত্ব খুঁজে পাবে, নাকি এইভাবেই ধামাচাপা পড়ে যাবে? আজকের এই ভিডিও এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।